হ্যালো। তো আমরা সফটওয়্যারের 70% কাজ হয়ে গেছে, তারপর আর অনেক কিছু কাজ আছে বাকি আছে। আমরা একটু কিছু মেইন ফাংশনালিটিস গুলা দেখব। তো আমি প্রথমে সফটওয়্যারটা ওপেন করি। প্রথমে ওপেন করলেই আমি একটা লগ ইন পেজ দেখতে পাচ্ছি। এটা আমার অ্যাডমিন লগ ইন পেজ। তো এখানে আমি ঢোকার জন্য আমার ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। ইমেল পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকলাম। আচ্ছা, তো ঢোকার পরে আমি সিস্টেমটা একটু দেখি। তো যখন আমি ঢুকবো আমি সিস্টেমে দেখতে পারতেছি ড্যাশবোর্ড। এখানে আমার আজকের দিনের সেল আছে, আজকে আমি কি কি পারচেস করছি, আজকে আমার কত টাকা খরচ হয়েছে, আজকে আমার নেট প্রফিট কি আছে, আমার হাতে কত টাকা আছে ক্যাশ ইন হ্যান্ড, আমার যে সিস্টেমে যে ইনভেন্টরিগুলো আছে ইনভেন্টরির ভ্যালু, টোটাল ভ্যালু কত আছে, আমাদের আজকের দিনের গ্রস প্রফিট কত হয়েছে। তারপরে কিছু এখানে কার্ড আছে, ইনভেন্টরি, লো স্টক, নেয়ার এক্সপায়ারি, তারপর এক্সপায়ার্ড স্টক। আচ্ছা, এটা আমাদের ড্যাশবোর্ড। এখানে আরো অনেক কিছু আসবে, চার্ট চার্ট আসবে, কিছু গ্রাফ আসবে। এই জিনিসগুলো আমরা এখন কমপ্লিট করা বাকি আছে। তো ড্যাশবোর্ডের পরে আমরা পরে দেখতেছি এখানে পস আছে, পস পয়েন্ট অফ সেল। তো এই জিনিসটাতে আমরা পরে আসতেছি, এর আগে আমরা আগে একটু ক্যাটাগরিতে যাই, ইনভেন্টরি। তো আমার ক্যাটাগরিতে যখন আমি যাব, আমি কিছু ক্যাটাগরি দেখতে পারতেছি, ডায়াগনস্টিক ইকুইপমেন্ট, ডিসপোজেবল, মেডিসিন, অর্থোপেডিক সাপোর্টস, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস। এটা আমি জাস্ট আমার একটা আইডিয়া থেকে আমি কিছু ডামি ক্যাটাগরি তৈরি করেছি, কিন্তু তোর যে ক্যাটাগরিগুলো আছে এখানে এই যে অ্যাড ক্যাটাগরি আছে, এখান থেকে সাপোজ আমি একটা দিলাম টেস্ট ক্যাটাগরি 1। এই ক্যাটাগরির ব্যাপারে কোনো কিছু বলার থাকলে একটা ছোট্ট একটা ডেসক্রিপশন দেওয়া যেতে পারে, যেটা দিয়ে বুঝতে পারি যে আসলে এই ক্যাটাগরিতে কি ধরনের জিনিসপত্র থাকবে। তারপরে আমি যখন অ্যাড ক্যাটাগরি দিব, এখানে আমার টেস্ট ক্যাটাগরি ক্যাটাগরি অ্যাড হয়ে গেল। ক্যাটাগরি অ্যাড হওয়ার পর এটা যদি আমি এডিট করতে চাই, এখানে এডিটে ক্লিক করলে এডিট করতে পারবো। যদি আমি ওয়ানটা কেটে দেই, সেভ চেঞ্জ দিয়ে দিলাম, আর আমি যদি ক্যাটাগরিটা যদি ইনঅ্যাক্টিভ রাখি, তাহলে যখন আমি প্রোডাক্ট অ্যাড করব তখন আমার এই ক্যাটাগরিটা শো করবে না। ঠিক আছে, আর ডিলিট নাই, কারণ একটা জিনিস আমরা ডিলিটটা অ্যাভয়েড করছি এই কারণেই যে আমার এখানে ক্যাটাগরি, ইউনিট, একটা প্রোডাক্টস একটার সাথে আরেকটা সম্পর্কিত। তো আমি যদি ডিলিট করে দেই কোনো একটা ক্যাটাগরি, ইউনিটস বা কোনো একজন স্টাফ যদি এটা ভুলে ডিলিট করে দেয়, তাহলে ওই প্রোডাক্টগুলো হ্যাম্পার হবে, ওগুলো আমরা আর সঠিকভাবে ট্র্যাক করতে পারবো না। তো দেখা যায় যে এই কারণে সবাই ডিলিটটা অ্যাভয়েড করে। আচ্ছা, ইউনিটস, ইউনিটসে গেলাম। এখানে আমি কিছু ইউনিটস লিখে রেখেছি, বোতল, বক্স, প্যাক, এগুলার কিছু শর্ট ফর্ম আছে। বোতলের বিটিএল, বক্সের বক্স, প্যাকের প্যাক, পেয়ার, পিসেসের পিসেস। তো এই জিনিসগুলা। ইউনিট আমি চাইলে নিউ ইউনিট অ্যাড করতে পারবো আগের মতন করে, ইউনিট নেম আর একটা শর্ট নেম দিতে হবে। এই ইউনিট এডিটও করা যায়। আরেকটা জিনিস আমাদের এই ইউনিটের আন্ডারে কয়টা প্রোডাক্টস আছে এই জিনিসগুলো আমরা দেখতে পারবো, যে পেয়ারের আন্ডারে আমার অলরেডি একটা প্রোডাক্টস আছে। তো সেম জিনিস ক্যাটাগরিতেও, এই ডিসপোজেবল ক্যাটাগরির আন্ডারে একটা প্রোডাক্টস আছে আমাদের। আচ্ছা, এবার চলে আসি প্রোডাক্টসে। দুটো প্রোডাক্টস অ্যাড করছিলাম, একটা সিরিঞ্জ আর একটা সার্জিক্যাল গ্লোভস। তো এইখানে আমি যখন প্রোডাক্টসে ঢুকবো, একটা টেবিল দেখতে পারবো। এখন এখানে একটা বেসিক একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমার প্রোডাক্টের নাম, এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট, এটার ফিজিক্যাল কোয়ান্টিটি কত, আমার অফিসে মানে আমার স্টোরে ফিজিক্যাল কোয়ান্টিটি কত আছে, এই জিনিসটা আমি এখান থেকে দেখতে পারতেছি। রিজার্ভ, রিজার্ভ মানে কেউ কেউ অনলাইনে অর্ডার দিছে কিনা। যদি কেউ 10 পিস যদি অনলাইনে অর্ডার দেয়, তাহলে এখানে 10 পিস রিজার্ভ হয়ে থাকবে। সেলেবল,
আমার ফিজিক্যাল কোয়ান্টিটি 1540 পিস আছে, আমি 1540 পিসই আমার এটা কি সেলেবল কোয়ান্টিটি। কারণ হ্যাঁ, আবার প্রাইস হচ্ছে কি 50 টাকা করে, এটা হচ্ছে আমার প্রাইস, সেলিং প্রাইস, এটা হচ্ছে সেলিং প্রাইস। আচ্ছা, এখানে ফিজিক্যাল রিজার্ভ সেলেবল, এটা যদি আমি আরেকটু ছোট করে ব্যাখ্যা করি, দেখা গেল আমাদের সিরিঞ্জ 1540 পিস আছে, এর মধ্যে 10 পিস 20 পিস ড্যামেজ হয়ে গেল, তখন এখানে সেলেবলটা কমে যাবে, সেটাও আমরা দেখাবো, ওইটাও আছে, আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ দেখাবো। বা কেউ যদি অনলাইনে 40 পিস অর্ডার দিয়ে রাখেন, তাহলে ফিজিক্যাল 1540, রিজার্ভ 40 হয়ে থাকবে, সেলেবল 1500 থাকবে। আচ্ছা, স্টকে আছে, আমরা যদি ভিউতে যাই, তো হচ্ছে এই সিরিঞ্জের আমরা টোটাল একটা ওভারভিউ দেখতে পারবো। কিরকম, যে আমি যখন সিরিঞ্জ ব্যাচ এ অ্যাড করছিলাম, তখন আমি এখানে 1000 পিস সিরিঞ্জ কিনছিলাম, এই 1000 পিস আমি, হ্যাঁ, কিনেছিলাম। তো যদি আমার যদি কোনো কিছু অ্যাডজাস্ট করতে হয়, যে আমি আসলে কিনেছিলাম 1000, বা আমার কাউন্টিং ভুল হয়েছে, তো আমি এখান থেকে এই স্টকটা অ্যাডজাস্ট করতে পারবো। বা 10 পিস সিরিঞ্জ ড্যামেজ হয়ে গেছে, আমি এখান থেকে এটা অ্যাডজাস্ট করতে পারবো। তো এই জিনিসগুলো আমি আরো ডিটেলসে বুঝাই দেবো যখন সফটওয়্যারটা হ্যান্ড ওভার করবো। একটু প্রাথমিকভাবে একটু দেখাইতেছি ওয়ার্ক ফ্লোটা কিরকম, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি এই প্রোডাক্ট অ্যাডটা দেখাই আগে। আচ্ছা, আমি যখন একটা প্রোডাক্ট অ্যাড করব, এই যে অ্যাড প্রোডাক্টে ক্লিক করব, ক্লিক করার পরে আসলো ইনফরমেশন, ঠিক আছে। এখন আমি কি ধরনের প্রোডাক্ট অ্যাড করব, আমার তো আইডিয়া নেই। সাপোজ আমি একটা লিখলাম যে টেস্ট, বা লিখি যে মাস্ক, মাস্ক অক্সিজেন মাস্ক, অক্সিজেন মাস্ক লিখি, হ্যাঁ, অক্সিজেন মাস্ক, এই প্রোডাক্টটা আমি অ্যাড করব। আচ্ছা, এটা আমার কোন ক্যাটাগরিতে পড়ে, ডায়াগনস্টিক, ডিসপোজেবল, অর্থোপেডিক, সার্জিক্যাল, টেস্ট ক্যাটাগরি। সাপোজ আমি ধরলাম এটা আমার ডায়াগনস্টিক ইকুইপমেন্ট ক্যাটাগরির ভিতরে পড়ে, আমি এটা সিলেক্ট করে দেব। ইউনিট, অক্সিজেন মাস্কটা আমি কিভাবে বিক্রি করব, এটা তো আমার বোতল থাকে না, বক্সও থাকে না, নাকি পিস থাকে, তো আমি পিস সিলেক্ট করে দেব। তো অক্সিজেন মাস্ক, এটা যদি কোনো জেনেরিক নেম থাকে এটা অপশনাল দিতে পারি, কোনো যদি ব্র্যান্ডের নাম থাকে ব্র্যান্ড নামটা দিতে পারি, বারকোডটা অপশনাল রাখা হয়েছে, আমরা ভবিষ্যতে যদি কোনো সময় বারকোড রাখে তাহলে অ্যাড করা যাবে। তো ঠিক আছে, তো এই অক্সিজেন মাস্কের ব্যাপারে আমি কিছু এখানে ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন দিতে পারি, যে আমি এই অক্সিজেন মাস্ক এটা হচ্ছে কি কারণে লাগে, বা রেট, বা একটা কিছু আর কি, এখানে ডিসক্রিপশন আমি লিখে দিলাম। আচ্ছা, ঠিক আছে, এখানে যে আমি প্রাইজিংটা আছে, এই প্রাইজিংটা মানে হচ্ছে ডিফল্ট পারচেস প্রাইস। আমি জাস্ট হচ্ছে এখন একটা প্রোডাক্ট অ্যাড করতেছি, আমি কিন্তু এটা এখনো কিনতেছি না, বিষয়টা এখানে একটু বোঝার আছে। প্রোডাক্ট আমি অ্যাড করতেছি আমার সিস্টেমে, যে এই ধরনের প্রোডাক্ট আমি কিনবো। তো ডিফল্ট পারচেস প্রাইস ধরলাম 0 আছে, এই প্রোডাক্ট আমি সাপোজ সেলিং প্রাইস কত, ধর যে 0। এখন লো স্টক অ্যালার্ট, আমি কতগুলা কমলে আমি এই লো স্টক অ্যালার্ট দিব। সাপোজ আমি ধরলাম আমার এই প্রোডাক্ট যদি আহ, 10 10 পিস বাকি থাকে, তখন আমাকে লো স্টক অ্যালার্ট দিবে। আচ্ছা, এখন এই প্রোডাক্টের আমি ব্যাচ নাম্বারটা আমি ট্র্যাকিং করতে চাই, তাই আমি এটা ক্লিক করে দিব। ইনভেন্টরি ট্র্যাকিং এর ক্ষেত্রে এটা দরকার, এটার আমি এক্সপায়ারি ডেটস ট্র্যাকিং করতে চাই, তাহলে এটাও আমি ট্র্যাক করে দেব। আচ্ছা, এই প্রোডাক্টটা আমি কিন্তু এখনো পারচেস করি নাই, এখানে আছে ওপেনিং স্টক। সাপোজ আমি এই সফটওয়্যার ইউজ করার আগে আমার কিছু পারচেজ আছে, সেই ক্ষেত্রে আমি এটা ইউজ করব, অ্যাড নাও দিয়ে ওপেনিং স্টকগুলো আমি এখানে ডিফাইন করে দেব। হ্যাঁ, কিন্তু এটা আমি ওপেনিং স্টক ছাড়া দেখাইতেছি, পরে আমি আরেকটা ওপেনিং স্টক দিয়ে দেখাই দেব। তো এখান থেকে আমি প্রোডাক্ট আমার অ্যাক্টিভ থাকবে, ক্রিয়েট প্রোডাক্ট দিয়ে দিলাম। আচ্ছা, এখন আসছে কি প্রোডাক্ট ইজ আউট অফ স্টক,
রিসিভ স্টক, প্রোডাক্ট ক্রিয়েটেড সাকসেসফুলি অক্সিজেন মাস্ক। হ্যাঁ, এখানে আছে প্রোডাক্ট ইজ আউট অফ স্টক, রিসিভ স্টক থ্রু এ পারচেজ অর ইউজ ওপেনিং স্টক অনলি ইফ দিস প্রোডাক্ট হ্যাজ নো প্রিভিয়াস স্টক হিস্টোরি। তো তোর এই প্রোডাক্টটা যদি আগে আমার সিস্টেমে কোনো স্টক হিস্টোরি না থাকে, তাহলে আমি এটা ওপেনিং স্টক হিসেবে ইউজ করতে পারবো। এবং এটা যেহেতু আমার স্টোরেও নাই, আমি তাহলে এটা কিভাবে ইউজ করব? এখানে দেখ প্রোডাক্ট ইনফরমেশন আছে শুধু ইকুইপমেন্ট পিসেস। হুম, কোনো পারচেস প্রাইস নাই, মিনিমাম স্টক দিয়ে রাখছি 10। এটা আমি ট্র্যাকিং করবো, এখান থেকে আমি ওপেনিং স্টক অ্যাড করতে পারবো, কিন্তু আমি এটা করবো না, এটা আমি পরে দেখাই দিব আবার। আচ্ছা, তাহলে আমি এই প্রোডাক্টটা আমি পারচেস করব, এখন কিভাবে করব? আমি যাব হচ্ছে পারচেসে, পারচেসে যাওয়ার পরে নিউ পারচেস, নিউ পারচেসে ক্লিক করব। আচ্ছা, এখান থেকে আমি দিব কি, আমার সাপ্লায়ার সিলেক্ট করব, সিলেক্ট সাপ্লায়ার, সাপোজ এবিসি সার্জিক্যাল। আচ্ছা, এবিসি সার্জিক্যাল আমি একটা অ্যাড করে রাখলাম, আমি আরেকটা সাপ্লায়ার অ্যাড করি। অ্যাড সাপ্লায়ারে যাব, যাওয়ার পরে সাপোজ আমি দিলাম ঢাকা সার্জিক্যাল, ওদের কোম্পানির নাম দিলাম ঢাকা সার্জিক্যাল লিমিটেড, একটা ফোন নাম্বার দিলাম, ওদের হচ্ছে একটা ইমেল আছে, ইমেল দিলাম, ওরা সাপোজ ঢাকাতে আছে। আচ্ছা, দিলাম অ্যাড্রেস দিলাম, আর হচ্ছে নোট দিয়ে দিতে পারি আমি কিছু ইম্পর্টেন্ট নোট, যেমন হচ্ছে এটা আমার, সে যদি 1 নাম্বার সাপ্লায়ার হয়ে থাকে লিখতে পারি সাপ্লায়ার ইজ নাম্বার 1 ইটিসি। মানে এটা হচ্ছে তোর রিয়েল লাইফ, তোর যে দরকার সেই দরকারের উপরে এই কাজটা করতে হবে। আচ্ছা, এখন ওপেনিং ব্যালেন্সটা কি? ওপেনিং ব্যালেন্সটা হচ্ছে এই সাপ্লায়ারের সাথে যদি কোনো লেনদেন থাকে, যে এই সাপ্লায়ার তোর কাছে কোনো টাকা পাবে, তাহলে আমি সেইটা এখানে উঠাই দেব। কিন্তু আমি ধরলাম যে এটা আমাদের নতুন সাপ্লায়ার, আমাদের কাছে কোনো টাকা পাবে না, আমি ক্রিয়েট সাপ্লায়ার দিয়ে দিলাম। ওকে, আমার সাপ্লায়ার ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এখন আমি আবার চলে যাই পারচেজে, নিউ পারচেস। আচ্ছা, এখন আমি সাপ্লায়ার, এই যে দেখ আগে ছিল এবিসি, এখন আরেকটা আসছে ঢাকা সার্জিক্যাল, আমি ঢাকা সার্জিক্যালকে সিলেক্ট করলাম। পারচেজ ডেট আজকে হচ্ছে 10 তারিখ, আমি আজকের দিনে এটা কিনতেছি। আচ্ছা, এইখানে হচ্ছে আমি এই যে প্রোডাক্ট, এই যে দেখ এখানে আছে সিলেক্ট প্রোডাক্ট, অক্সিজেন মাস্ক, সার্জিক্যাল গ্লোভস, সিরিঞ্জ, এই প্রোডাক্টগুলো আছে। হ্যাঁ, আমি এই সাপ্লায়ারের কাছ থেকে কোন প্রোডাক্টটা কিনবো? সাপোজ আমি অক্সিজেন মাস্ক কিনতেছি। আচ্ছা, তাইলে কত পিস কিনতেছি, কোয়ান্টিটি কত? এই যে এখানে আমাদের পিসেস চলে আসছে। সাপোজ আমি এই সাপ্লায়ারের কাছ থেকে 500 পিস আমি কোয়ান্টিটি মাস্ক কিনবো। প্রাইস কত, ইউনিট প্রাইস কত করে কিনতেছি? সাপোজ সে 100 টাকা করে আমার কাছে ধরছে, তাহলে 500 পিসের দাম কত আসতেছে? এখানে 50,000 চলে আসছে। এই যে পারচেস সামারি ডান পাশে খেয়াল করলে দেখতে পারবে উপরে। আচ্ছা, এইটা আমি কত করে বিক্রি করব? আমি কিনছি 100 করে, সাপোজ এটা আমি 200 করে বিক্রি করব। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেহেতু এটাকে ট্র্যাকিং করতে হবে, তাহলে এটাকে আমাকে একটা ব্যাচ নাম্বার দিতে হবে। তাহলে আমি ব্যাচ নাম্বারটা কি দিতে পারি? যেহেতু আমার এটা অক্সিজেন মাস্ক, সাপোজ আমি একটা ইউনিক ব্যাচ নাম্বার দিব আমার নিজের মন মতন, দিলাম OXM, অক্সিজেন মাস্ক। সাপোজ এটা আমি হচ্ছে প্রথম ব্যাচ কিনলাম, ব্যাচ নাম্বার দিলাম ব্যাচ এ। আচ্ছা, এখন আমরা যেহেতু এক্সপায়ারি ডেট এটা হচ্ছে ক্লিক করে রাখছিলাম, তো যদি এটার কোনো এক্সপায়ারি ডেট থাকে, আমরা হচ্ছে এখন আমাদেরকে এখানে এক্সপায়ারি ডেট দিতে হবে। তো সাপোজ এটা আমরা এক্সপায়ারি, যদি তোর কোনো এক্সপায়ারি ডেট না থাকে, আমরা ফিউচারের একটা ডেট দিয়ে দেব। সাপোজ ধরলাম যে এটা আমার এক্সপায়ার হবে সেপ্টেম্বরের 1 তারিখে। আচ্ছা, এখন আমি এই যে জিনিসটা কিনতেছি, আমি এটাতে কোনো ডিসকাউন্ট পাইছি? ডিসকাউন্ট পাইলে আমি এখানে কত টাকা ডিসকাউন্ট পাইছি? সাপোজ আমাকে এখানে সাপ্লায়ার 1,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে ডান পাশে দেখ 50,000 টাকা থেকে কিন্তু আমার 1,000 মাইনাসে 49,000 চলে আসছে।
এখন দেখা গেল সে আবার ট্যাক্স রাখছে 500 টাকা, তাহলে কিন্তু তোর আর 500 টাকা প্লাস হয়ে গেল। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা প্রোডাক্ট অ্যাড করব, অ্যাড প্রোডাক্ট। আচ্ছা, অ্যাড প্রোডাক্ট। এখন আমি এই একই সাপ্লায়ার, খেয়াল রাখতে হবে এখানে কিন্তু সাপ্লায়ার চেঞ্জ করা যাবে না। আমি হচ্ছে একজন সাপ্লায়ারের কাছ থেকে কি কি কিনতেছি, একজন সাপ্লায়ারের কাছ থেকে মাল্টিপল প্রোডাক্ট কিনতে পারি। তো আমি অক্সিজেন মাস্ক কিনলাম 500, তো আমি এই সাপ্লায়ারের কাছ থেকে সার্জিক্যাল গ্লোভস কিন্তু আমার আগেও আছে, তো এখন আমার লাগবে, আমি দেখলাম এই সাপ্লায়ারের কাছ থেকে আরো সার্জিক্যাল গ্লোভস কিনলাম। এটা হচ্ছে পেয়ারে আছে, যে পেয়ারে। তো দেখা গেল আমি এর কাছ থেকে কিনলাম 50 পেয়ার, এটার কস্ট পড়তেছে 300। কোথা থেকে আসছে? 300 আসছে আমরা যখন প্রোডাক্টটা তৈরি করছি, তখন ওইখানে আমরা কস্ট এবং সেলিং প্রাইস একটা বাই ডিফল্ট দিয়ে দিয়েছিলাম, যে এটা একটা সাজেশন, কিন্তু তুই এখান থেকে চেঞ্জ করতে পারবি। সাপোজ আমার ইউনিট কস্ট পড়ছে 100 টাকা করে, আমি এটা সেলিং করব 200 টাকা করে, বা ধরলাম 250 টাকা করে সেল করবো। ঠিক আছে, তো এইটার জন্য আমি একটা ব্যাচ নাম্বার দিতে পারি। তো সার্জিক্যাল গ্লোবের জন্য সাপোজ আমি একটা ব্যাচ নাম্বার দিলাম SGL, এটার জন্য দিলাম ব্যাচ, যেহেতু আমার আগে একটা ছিল, আমার মনে নাই কত ছিল, আমি ধরলাম সাপোজ একটা ব্যাচ নাম্বার দিলাম ব্যাচ বি। এই গ্লোভস গুলার ধরলাম একটা এক্সপায়ারি ডেট আছে 15 তারিখে শেষ, আগস্টে। এইটাতে দেখা গেল যে কোনো ডিসকাউন্টও ধরে নেই, ট্যাক্সও ধরে নেই। আচ্ছা, তাহলে এটা কোনো, তো এইখানে আমার ডান পাশে কিন্তু একটা পারচেস সামারি তৈরি হয়ে যেতেছে, অলরেডি 54,500 টাকা। আচ্ছা, তো এখন অ্যাডিশনাল একটা আছে কস্ট এন্ড ডিসকাউন্টস। এই জিনিসটা হবে আমার এই যে পুরো সামারি, এই সামারির উপর আমি যে সবগুলা প্রোডাক্ট কিনলাম, এই প্রোডাক্টের উপরে এই এই সাপ্লায়ার যদি আমাকে কোনো ডিসকাউন্ট দেয় অ্যাডিশনাল, অনেক সময় দেখা যায় যে সিঙ্গেল প্রোডাক্টেও ডিসকাউন্ট থাকে, আবার অনেক সময় দেখা যায় যে একটা টোটালের উপর একটা ডিসকাউন্ট দেয়। তো সে একটা ফ্ল্যাট অ্যামাউন্ট যদি ডিসকাউন্ট দেয়, দেখা গেল যে 500 টাকা মাইনাস করে দিবে, তাহলে আমি ফ্ল্যাট অ্যামাউন্ট যদি সিলেক্ট করি, ডিসকাউন্টগুলো যদি 500 দিই, 54,000 থেকে আমার 500 টাকা মাইনাস হয়ে গেল। কিন্তু এটা যদি আমি আবার পার্সেন্টেজ ধরি, তখন কি করতে হবে, তখন ধর সাপোজ আমার 10% দিল, তাহলে এটা কিন্তু ক্যালকুলেট হয়ে আমার 5,450 টাকা মাইনাস হয়ে গেছে। 54,500 টাকার 10% কত? 5,450 টাকা মাইনাস হয়ে যে ভ্যালুটা আসতেছে এটা দেখাইলো। আচ্ছা, সাপোজ সে আমাকে পার্সেন্টেজে 10% ডিসকাউন্ট দিল। আচ্ছা, ট্যাক্স। এখন দেখা গেল যে সে ক্যালকুলেট করে দেখছে সে 49,000 টাকা বিক্রি করলে তার সরকারকে ট্যাক্স দিতে হবে 500 টাকা, তো সে ট্যাক্স বসাই দিল। তুই দেখতেছস তোর আবার এটা আনতে শিপিং কস্ট হয়েছে আরো 500 টাকা, তুই এখানে আরো 500 অ্যাড করে দিলি। তারপরে দেখলি যে আরো লেবার টেবার আদার কস্ট মস্ট সব তোর আরো 1,000 টাকা লাগবে, এটাও তুই অ্যাড করে দিবি। এখন তুই একটা সুন্দর করে এখানে একটা নোট লিখে দিতে পারবি যে আমি এই সাপ্লায়ারের কাছ থেকে এই জিনিসগুলা কিনছি। হ্যাঁ, এখন আমি এই সাপ্লায়ারের কাছ থেকে এই জিনিসগুলা কিনছি, এই এই ব্যাপার। সুন্দর করে একটা নোট লিখে দিলি, তারপরে কি করলি, সেভ পারচেজ ড্রাফট। এই জিনিসটা একটু খুব ভালো একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি এই যে পারচেস করতেছি, এখানে আমার অনেক কিছু ভুল হইতে পারে ভাই, হইতে পারে না? তো আমি যদি ডিরেক্ট, কিন্তু আমি এগুলা কি করব, স্টকে আপডেট করব না, আমি একটা কি করব, আগে ড্রাফট করব। ঠিক আছে, যে জিনিসগুলো তুলছি আমি সেভ পারচেস ড্রাফটে দিলে এই যে আমার একটা ড্রাফট হয়ে গেছে। লেখাটা একটু পড়তে হবে, পারচেস ড্রাফট ক্রিয়েটেড সাকসেসফুলি, পারচেস কোড আছে, পারচেস ফ্রম ঢাকা সার্জিক্যাল, this purchase is still a draft. Inventory has not been updated yet. Review the product quantities, batches and cost before posting the purchase. কারণ কি, এই যে কোয়ান্টিটি, যে আমার কস্ট আছে, স্টক কোয়ান্টিটি আছে, ব্যাচ আছে, এগুলো আমি যদি একবার পোস্টিং দিয়ে ফেলাই, সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেট হয়ে যায়, তাহলে এগুলো কিন্তু ম্যানিপুলেট করা হেভি মানে ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, সফটওয়্যারের কাজ কি, সফটওয়্যারের কাজ হচ্ছে তোর সব কিছু যেন নিখুঁত থাকে। হ্যাঁ, যেভাবে কাজ করবি ওইভাবেই যেন সবকিছু আমরা ট্র্যাকিং রাখি, আমরা নিজেরা চাইলে ইচ্ছা করে যেন কোনো হেরফের না করতে পারি। আচ্ছা, ঠিক আছে, যাই হোক। তো সাপ্লায়ার দেখতেছি, এখানে পারচেস কি কি আইটেম কিনলাম এগুলো সব দেখলাম, দেখার পরে আমি শিওর হইলাম যে না ঠিক আছে, আমার সব কিছু এখানে 51,050 টাকা সব কিছু।
তো এখানে আমার একটা আছে কি রিসিভ ইনভেন্টরি, পোস্টিং দিস পারচেস উইল অ্যাড অল দ্য লিস্টেড কোয়ান্টিটিজ ইনটু স্টক অ্যান্ড ক্রিয়েট ইনভেন্টরি মুভমেন্টস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এই জিনিসটাতে আমরা ক্লিক করার আগে আমরা এই যে ড্যাশবোর্ডটা আরেকটা নতুন ট্যাবে ওপেন করি। ওপেন করার পরে আমরা দেখতেছি এখানে আমাদের ইনভেন্টরি ভ্যালু কি আছে, 64,830। আচ্ছা, আজকের দিনের পারচেস কত ছিল, 3,720 টাকা। ঠিক আছে, তো এইটা আমরা এই ভ্যালু দুইটা একটু খেয়াল রাখবো। আচ্ছা, এবার স্টকে যাই। স্টকে কি আছে আমার, লো স্টক প্রোডাক্ট একটা দেখাচ্ছে, এই যে অক্সিজেন মাস্ক। যেহেতু আমার এটা কোনো স্টক এখন আমি ওই যে দেই নাই, তো সেহেতু এটা লো স্টক দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা এবার একটু এখানে খেয়াল করি। স্টকে আসার পরে আমি যখন দেখতেছি এখানে তিনটা অপশন আছে, প্রোডাক্টস, ব্যাচ ওয়াইজ স্টক, স্টক মুভমেন্টস। আচ্ছা, তো এইখানে আমরা দেখতেছি অক্সিজেন মাস্কের কোনো স্টক নাই, আউট অফ স্টক। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো, ফিজিক্যাল রিজার্ভ সেলেবল, আউট অফ স্টক আছে এখন পর্যন্ত। আমরা আগের ট্যাবে চলে আসি। এখন পোস্ট অ্যান্ড রিসিভ স্টক, এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমাকে দেখাচ্ছে কি, দিস অ্যাকশন চেঞ্জেস ইনভেন্টরি ওয়ান্স পোস্টেড, দিস পারচেজ শুড নো লঙ্গার বি এডিটেড লাইক ড্রাফট। এটা কিন্তু আমরা আর ড্রাফট করতে পারবো না, মানে এডিট করতে পারবো না। এখনো কিন্তু চাইলে এটা আমাদের এডিটের একটা সুযোগ আছে, এই যে এডিট ড্রাফট লেখা আছে ডান পাশে উপরে, মাউসটা একটু ফলো করো। এডিট ড্রাফটে যদি আমরা ক্লিক করি, আমরা এই যে জিনিসগুলো যা দিয়েছিলাম এগুলো আমাদের একটা চেঞ্জ করার সুযোগ আছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখলাম যে না, সব ঠিক আছে। পোস্ট অ্যান্ড রিসিভ স্টকে ক্লিক করলাম, তো এই ফর্মটা দেখাচ্ছে। আচ্ছা, আমি যে সাপ্লায়ার কাছ থেকে জিনিসটা কিনলাম, কত টাকা দিছি সাপ্লায়ারকে, ফুল পেমেন্ট করে দিছি নাকি বাকিটা কি রাখছি, এই জিনিসটাও আমরা এই সফটওয়্যারে ট্র্যাক রাখতে পারবো। তো দেখা গেল যে আমি যদি এখানে ইনিশিয়াল পেমেন্ট 51,050 টাকা, সাপোজ আমি 51,050 টাকাই তারে পে করে দিছি। পেমেন্ট মেথড কি, ক্যাশ। পেমেন্ট রেফারেন্স অপশনাল, কোনো কিছু দিতেও পারি না দিতে পারি। ঠিক আছে, রিমেনিং ডিউ 0 টাকা আছে। কনফার্ম অ্যান্ড রিসিভ স্টক, তো আমি এটাতে ক্লিক করি। এখন এখানে দেখ এটা আপডেট হয়ে গেছে, স্টক হ্যাজ বিন রিসিভড, দিস পারচেস হ্যাজ অলরেডি আপডেটেড ইনভেন্টরি অ্যান্ড স্টক মুভমেন্টস। টু কারেক্ট রিসিভড স্টক ইউজ পারচেস রিটার্ন ইনস্টেড অফ এডিটিং দ্য অরিজিনাল পারচেস। অরিজিনাল পারচেস আমরা আর এডিটিং করতে পারবো না, যদি আমাদের কোনো কিছু কারেক্ট করতে হয় বা ফেরত দিতে হয়, সেটার অপশন আছে পারচেস রিটার্নের মাধ্যমে আমরা এটা করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তো আমরা ওই যে আরেকটা ট্যাব খুলছিলাম এটাতে যাই। এখানে আমরা ড্যাশবোর্ডে দেখছিলাম কি, পারচেস ছিল 3,000 সামথিং, কিন্তু আমাদের পারচেস বেড়ে গেছে কত, 54,770 টাকা। এটা আমরা আজকের দিনে পারচেস করছি। আমাদের ইনভেন্টরি কি আছে, যা ভ্যালু আছে এই ভ্যালুটা বেড়ে গেছে, ইনভেন্টরি ভ্যালু। আচ্ছা, আমরা যেহেতু হাতের টাকা খরচ করছি, ক্যাশ দিয়ে দিছি, আমাদের ক্যাশ ইন হ্যান্ড এখন মাইনাস হয়ে আছে। এটা হচ্ছে আমাদের সেলের সাথে সাথে এই জিনিসটা আবার আপডেট হবে। তো ঠিক আছে, তারপর হচ্ছে এখন আমরা একটু ইয়েতে যাই, আবার আগের ট্যাবে যাই। আচ্ছা, আসার পরে তো এখানে দেখলাম যে হ্যাঁ সব কিছু ঠিক আছে। আচ্ছা, ক্যাশ 51,000 টাকা বের হয়ে গেছে, সাপ্লায়ার পেমেন্টস 10 তারিখ ক্যাশ বের হয়ে গেছে। ক্রিয়েট পারচেস রিটার্ন ডান পাশে মাউসটা ফলো করলে দেখা যাবে, এইটা যদি আমি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে আমি এখান থেকে কি কি কিনছিলাম। অক্সিজেন মাস্ক কিনছিলাম 500 পিস, সার্জিক্যাল গ্লোভস কিনছিলাম 50 পেয়ার। সাপোজ আমি অক্সিজেন মাস্ক 500 পিস থেকে আমি কিছু কিছু ফেরত দিব। হ্যাঁ, সাপোজ আমি 500 পিস থেকে 50 পিস ফেরত দেব, 50 পিসের আমার ভ্যালু আসতেছে 5,000 টাকা। সার্জিক্যাল গ্লোভস এটা দেখা যাচ্ছে আছে 50 পেয়ার, সাপোজ আমি 10 পেয়ার ফেরত দিব, দিলাম 10, রিটার্ন আসতেছে ভ্যালু আসতেছে 1,000। আচ্ছা, ডান পাশে আবার দেখ সামারি,
আমি দুইটা আইটেম যদি ফেরত দিই, আমি ৬,০০০ টাকা রিটার্ন ভ্যালু, ৬,০০০ টাকা আমি ফেরত পাচ্ছি। আমি একটা সুন্দর করে একটা নোট লিখে দিলাম আমাদের বোঝার ক্ষেত্রে। হ্যাঁ, এটা হচ্ছে তুই বাস্তব জীবনে তোর যে নোটটা লেখা প্রয়োজন ওটা লিখে দিবি, বা না লিখলেও হবে। আচ্ছা, তো আমি রিটার্ন করার আগে আমি এটা কি আবার সেভ রিটার্ন ড্রাফট। আচ্ছা, একটা রিজন সিলেক্ট করতে হবে আমার, আমি এটা কেন ফেরত দিতেছি। সাপোজ কোয়ালিটি ইস্যু বা আদার দিলাম। আর আমি এখানে নিচে নোটের মধ্যে আমি লিখে দিলাম যে আমার আসলে রিজনটা কি। সাপোজ লিখলাম যে এত দরকার নাই, কমায়া কিনলাম। ঠিক আছে। আচ্ছা, তারপর আমি দিলাম সেভ রিটার্ন ড্রাফট। আচ্ছা, এখন আমার হচ্ছে দিস পারচেস রিটার্ন ইজ স্টিল এ ড্রাফট, ইনভেন্টরি হ্যাজ নট বিন চেঞ্জড, রিভিউ দ্য প্রোডাক্টস অ্যান্ড কোয়ান্টিটিস কেয়ারফুলি বিফোর পোস্টিং দ্য রিটার্ন। আচ্ছা, তো এই জিনিসগুলো আবার একটু ভালো করে চেক করলাম যে আমরা কি আসলে এটা রিটার্ন করবো কিনা। হ্যাঁ, দেখলাম যে না, হয় রিটার্ন করব, তাহলে পোস্ট রিটার্ন ডান পাশে এটাতে ক্লিক করব। করার পরে আসতেছে কি যে রিটার্ন ইজ আফটার পোস্টিং কি কি হবে। রিটার্ন স্ট্যাটাস বিকাম পোস্টেড, স্টক ইজ রিমুভড ফ্রম অরিজিনাল ব্যাচেস। যে কোয়ান্টিটিগুলো আমরা দিছি এগুলো হচ্ছে মাইনাস হয়ে যাবে। তো কোয়ান্টিটি কত কত কমাইছি, 50 পিস আর 10 পিস। হ্যাঁ, তাহলে হচ্ছে পারচেস অরিজিনাল ব্যাচ হিস্টোরি রিমেইনস ট্রেসেবল। ঠিক আছে, কনফার্ম অ্যান্ড পোস্ট দিলাম। রিটার্ন হ্যাজ পোস্টেড। আচ্ছা, তাহলে আমরা আবার একটু আরেকটা ট্যাবে যাই। এখানে আমাদের ইনভেন্টরি ভ্যালু ছিল ১,১,১,৮৩০ টাকা। তো এখান থেকে কিন্তু আমি ৬,০০০ টাকার মাল ফেরত দিয়ে দিছি, তাহলে আমাদের ইনভেন্টরি ভ্যালু কমে যাবে। আমি যদি এটা একটু রিফ্রেশ করি, কমে গেছে ৬,০০০। আজকের দিনের পারচেস যেটা ছিল ৫৪,০০০, এটাও কিন্তু আমার অলরেডি কমে গেছে। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখ ক্যাশ ইন হ্যান্ড কিন্তু আগেরটাই আছে ৫৪,১৭০। তো এইটা কি করতে হবে, এইটা আবার আমার ম্যানুয়ালি বসাইতে হবে যে আমি ৬,০০০ টাকা আবার ক্যাশে আমি যোগ করলাম। হ্যাঁ, এইটা আমরা পরে দেখাবো, এটা এখনো ইমপ্লিমেন্ট হয় নাই। আচ্ছা, তো এইখান থেকে আমি সবকিছু করলাম। এখানে ইনভেন্টরি ইফেক্টে আসতেছে, স্টক হ্যাজ বিন রিডিউসড, ইচ রিটার্ন আইটেমস কোয়ান্টিটি ওয়াজ রিমুভ ফ্রম দ্য ইটস অরিজিনাল প্রোডাক্ট ব্যাচ। আচ্ছা, তো ঠিক আছে, এইভাবে আমি এটা রিমুভ করে দিলাম। পারচেস রিটার্নসে গেলে আমি আবার দেখতে পারতেছি যে আমি স্টক কোনটা কোনটা রিটার্ন করছি। হ্যাঁ, আমি দেখতেছি এই যে এখানে লাস্ট আমি যেটা রিটার্ন করলাম ঢাকা সার্জিক্যালের কাছে, আমি ৬,০০০ টাকার মাল রিটার্ন করছি। এটা আমি যদি ভিউ দেই, তাহলে আমি দেখতে পারবো যে আমি আসলে কোনটা কত পিস, ৫০ পিস এটা অক্সিজেন মাস্ক রিটার্ন করছি, সার্জিক্যাল গ্লোভস 10 পিস রিটার্ন করছি। আমি তো সব কিছু দেখতে পাচ্ছি যে ৬,০০০ টাকার জিনিস আমি এটা ওদের কাছে রিটার্ন করছি। আচ্ছা, ব্যাক টু পারচেজে আসি। তো এই জিনিসগুলো আমি দেখলাম, পারচেস রিটার্ন থেকে দেখতে পারলাম। আচ্ছা, তারপরে পারচেসে যেহেতু দেখাইলাম যে কিভাবে পারচেস করতে হয়, এই পারচেসটাই মূলত আমি সাপ্লাইয়ের কাছ থেকে যা কিনতেছি সেটা হচ্ছে আমার স্টকে চলে আসতেছে। আচ্ছা, এখন আমি স্টকে আসি। স্টকে ক্লিক করার পরে আমি দেখতেছি অক্সিজেন মাস্ক আমরা কিন্তু প্রথমে কিনছিলাম ৫০০ পিস, তারপরে কিন্তু ৫০ পিস মাইনাস করে দেওয়ার পরে এটা ৪৫০-এ চলে আসছে। সার্জিক্যাল গ্লাভস এটা কিনছিলাম, কত পিস কিনছিলাম, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ২৪৫ পেয়ার। থ্রি প্রোডাক্টস। আচ্ছা, সার্জিক্যাল গ্লোভসের ভিতরে আমি ক্লিক করি যে, হ্যাঁ, ব্যাচেস হচ্ছে চারটা ব্যাচেস, মানে কি এটার ভিতরে এই সার্জিক্যাল গ্লোভস আমি ৪ বার কেনা হয়েছে আমার। তাহলে আমি যদি ভিউ প্রোডাক্টে ক্লিক করি, তাইলে আমি দেখতে পারতেছি এই যে দেখ এক্সপায়ারি ডেট লাস্ট, আমরা যেটা কিনলাম সার্জিক্যাল গ্লাভস লাস্টে ২০০ পিস কিনছি, তাই না। এই জিনিসটা কি ভুল করলাম নাকি কোথাও, পারচেস পারচেস ৫০ এসজিএল ব্যাচ বি, এই যে এসজিএল ব্যাচ বি, এটা আমরা ৫০ পিস কিনছিলাম, কেনার পরে ১০ পিস আবার রিটার্ন করে দিছি ১০০ টাকা করে। তো
তো এই জিনিসটা আমার আসতেছে হচ্ছে এক্সপায়ারি ডেট, এটার উপর ভিত্তি করে যেটার এক্সপায়ারি ডেট কম সেটা আগে আসতেছে, তারপরে 15, তারপরে হচ্ছে দূরেরটা আসতেছে। আচ্ছা আচ্ছা, এই যে দেখ পারচেসটা আমরা কত 50 পিস কিনছিলাম প্রথমে, তারপর আবার 10 পিস রিটার্ন করে দিছি, তাহলে থাকে কত 40 পিস। আমরা কিন্তু এখানে এই যে 40 পিসই পাচ্ছি। এটা যদি আমি আবার অ্যাডজাস্ট করতে চাই এখান থেকে অ্যাডজাস্ট করা যাবে, যে আমি কিছু যদি বাড়াইতে চাই বাড়াইতে পারলাম। কারণ কি, বাড়ানোর কারণ কি বা কমানোর কারণ কি, এই কারণগুলো আমরা এখানে দিব, যদি আদার দিয়ে একটা নোটস লিখে দেব যে অন্য কারণটা কি আছে। আচ্ছা, দেখা গেলো যে আমি এখন মাইনাস করতে চাই ড্যামেজ, আমার কিছু ড্যামেজ হয়ে গেছে যেটা হচ্ছে আমি সেল করতে পারবো না, তাহলে আমি ড্যামেজ কোয়ান্টিটিটা কত, সাপোজ আমি 10 পিস দিলাম ড্যামেজ। তারপরে ফিজিক্যাল স্টক আফটার রাইট অফ কি 30 পেয়ার হয়ে যাবে। তো রিজন কি দিলাম, প্যাকেজিং ড্যামেজড, যে হ্যান্ডেলিং এর কারণে ড্যামেজ হয়েছে। ঠিক আছে, রাইট অফ ড্যামেজ স্টক। আচ্ছা, দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের আরেকটা স্টক হিস্টোরি তৈরি হয়ে গেছে যে আমার এই ব্যাচের এই জিনিসটা ড্যামেজ হয়েছে -10 পিস, 30 পিস আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কিন্তু আমার এই জিনিসগুলো কিন্তু আপডেট হচ্ছে। হ্যাঁ, যেটা আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে আমি যখন স্টকে আবার ক্লিক করব, আমি এখানে কি দেখতে পারতেছি যে এই যে আমার এখানে কিন্তু 245 ছিল, এটা কমে সার্জিক্যাল গ্লাভস 235 হয়ে গেছে, যে এই জিনিসগুলো কমে গেছে। আচ্ছা, আমি ড্যাশবোর্ডটা দেখলে আবার দেখো ইনভেন্টরি ভ্যালু কিন্তু আমার কমে গেছে। আচ্ছা, এইবার আমি পারচেজ বুঝলাম, পারচেজ রিটার্ন বুঝলাম, সাপ্লায়ার বুঝলাম, বাম পাশে মেনুগুলো দেখ, স্টক বুঝলাম, প্রোডাক্টস বুঝলাম। এখন হচ্ছে আমি জিনিস বিক্রি করব, বিক্রি তো করতে হবে। আচ্ছা, তো আমি যদি সেলস দেখি, সেলস মানে কি, যে জিনিসগুলো আমি অলরেডি বিক্রি করেছি আগে, আর আমার বিক্রি করতে হবে কোথা থেকে, এই যে পস পয়েন্ট অফ সেল এই সফটওয়্যার থেকে। তো আমি এটাতে যখন ক্লিক করব চলে আসবে। তো আমার জিনিস কি কি আছে, অক্সিজেন মাস্ক 450 পিস সেলেবল, এটা আমি সেল করতে পারবো। সার্জিক্যাল গ্লোভস 235 পেয়ার, সিরিঞ্জ 1540 পিস আছে। আচ্ছা, তো ঠিক আছে, এখন আমি একটা একটা করে অ্যাড করি। সাপোজ আমার এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে বাম পাশে, তো সবগুলো প্রোডাক্ট তো আমার খুঁজে বের করা সম্ভব না, তখন আমি লিখবো কি, যেমন লিখলাম আমি অক্সিজেন মাস্ক, অক্সি লেখার সাথে সাথে কিন্তু আমার অক্সিজেন মাস্কের এই প্রোডাক্টটা চলে আসছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি কি করব, অ্যাড করব। এটার ইউনিট প্রাইসটা আমার আসতেছে না কেন, ভুল করেছি কোথায়, পারচেসে চলে যাই, ঢাকা সার্জিক্যাল, ওদের কাছ থেকে যে পারচেস করছিলাম অক্সিজেন মাস্ক, ইউনিট প্রাইস 100 টাকা ছিল, 100 টাকা ইউনিট প্রাইস। তাহলে আমার এটা এখানে তো আসার কথা, এখানে আমার ইউনিট প্রাইসটা দেখাচ্ছে না, এগুলো দেখাচ্ছে 450 অক্সিজেন মাস্ক, এটা 00 দেখাচ্ছে, আমি কোথাও একটা ভুল করেছি। আচ্ছা ঠিক আছে, এটা আমি ঠিক করে দিচ্ছি, সমস্যা নাই। তাহলে একটু পারচেসে যাই, পারচেস প্রোডাক্টসে যাই, অক্সিজেন মাস্ক, এই যে এখানে প্রাইসটা আসতেছে না কেন, ভিউতে যাই, স্টক অ্যাকশন কিন্তু নাই, যেহেতু এটা আমরা পারচেসের মাধ্যমে নিয়ে আসছি। এডিট প্রোডাক্ট, সেলিং প্রাইস, আচ্ছা এইখানে আমার সেলিং প্রাইসটা ডিফাইন করে দিতে হবে। ঠিক আছে, এটা আমি 00 দিছি, সাপোজ এটা আমি দিলাম 100, সেলিং প্রাইস 100, সেভ চেঞ্জেস যদি করি 100 টাকা সেলিং প্রাইস। আচ্ছা, এটা পারচেসে আমি যখন সেলিং প্রাইস দিতেছি তখনও আসা উচিত ছিল, কোনো একটা ঝামেলা হয়েছে, এটা আমি কারেকশন করে দেব। হ্যাঁ, কারেকশন করবো। আচ্ছা, আমি পসে চলে যাই, আবার পসে চলে যাই। তো এখন আমি দেখতেছি এখানে এই যে অক্সিজেন মাস্ক 100 টাকা চলে আসছে, সার্জিক্যাল গ্লোভস 450। আচ্ছা ঠিক আছে, সাপোজ আমি অক্সিজেন মাস্ক একটা ক্লিক করলাম, এখান থেকে আমি চাইলে ইউনিট প্রাইস 100 জায়গায় 200 করে দিতে পারতেছি, 200। ঠিক আছে, ইচ্ছা। তো ডান পাশে সামারি দেখতে পারতেছি, আমার কাস্টমারের লিস্ট থাকবে, যেহেতু ওয়াক ইন কাস্টমার, এটা হচ্ছে আমি একটা ডিফল্ট দিয়ে রাখছি। তো আমরা কাস্টমার ক্রিয়েট করব পরে, এই যে নিচে বাম পাশে কাস্টমার আছে, এখান থেকে ক্রিয়েট করব।
তো 200 পিস, 200 টাকা। আমি এটা হচ্ছে অক্সিজেন মাস্ক দুইটা সেল করবো, 400 হইলো। আমার এখানে কিন্তু অটো আপডেট হইতেছে সব কিছু। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমি কি সার্জিক্যাল গ্লোভস আছে, এটাও আমি অ্যাড করলাম। সার্জিক্যাল গ্লোভস নিব আমি 5টা, যেহেতু পেয়ার, পেয়ার 5 পেয়ার মানে কি 5 দুগুণা 10টা। ঠিক আছে। আচ্ছা, ইউনিট প্রাইস কত? আমাদের বাই ডিফল্ট ছিল 450, 450ই রাখি। আমাদের কিন্তু এখানে গ্র্যান্ড টোটাল চলে আসতেছে 2650। আর প্রোডাক্ট ওয়াইজও কিন্তু আমি এখানে একটা টোটাল দেখতে পারতেছি। আমি সিরিঞ্জ নিব, সিরিঞ্জ নিলাম আমি 10টা, 50 টাকা করে প্রাইস, 500 টাকা। এখানে গ্র্যান্ড টোটাল পেয়ে গেছি। কোনো ডিসকাউন্ট দিতে চাই, ফিক্সড পার্সেন্টেজ। আচ্ছা, ধরলাম আমরা 5% ডিসকাউন্ট দিয়ে দিলাম, 2992 টাকা। এখন ধর তোর ট্যাক্স আসতেছে 100 টাকায় 15 টাকা হইলে 2000 টাকায়, সাপোজ আমরা ধরলাম 200, সাপোজ ধরলাম আমরা 200 টাকার ট্যাক্স আসতেছে, 200 বইটা দিলাম, তাহলে আমার টোটাল আসতেছে 3192 টাকা 50 পয়সা। অ্যামাউন্ট রিসিভ পেমেন্ট। হ্যাঁ, আমরা এখানে কিন্তু ডিউ রাখা যাবে না তা না, কিছু কিছু কাস্টমারের জন্য আমরা ডিউ দিতে পারবো, সেইটাও আমি যখন কাস্টমার ক্রিয়েট করব পরবর্তীতে দেখাই দেব। তো এখন হচ্ছে আমরা যদি ডিউ দিই তাহলে কিন্তু ধর তোরা কোনো একজন স্টাফ, সে চাইলেও ডিউ বিক্রি করতে পারবে না, কারণ তুই চিনি না জানি না একজন কাস্টমার আসলো, তার কাছে তোমাকে ডিউ দিতে পারি না। আচ্ছা, তো অ্যামাউন্ট রিসিপ্ট, তো এখানে আমি দিলাম হচ্ছে যে ভ্যালুটা আসছে সেটাই, 3192 টাকা 50 পয়সা। সাপোজ ধরলাম আমি 3200 টাকা, যে বিল আসছে 3192 টাকা 50 পয়সা, কেউ আমাকে 3200 টাকা দিল, তাহলে কি তার নিচে কিন্তু আমার এই যে একটা অপশন এসে বলছে চেঞ্জ, তাহলে আমার 7.5 টাকা ফেরত দিতে হবে। আচ্ছা, এখানে আমি একটা কিছু রেফারেন্স লিখলে লিখতে পারি, নোটস লিখতে লিখতে পারি, না লিখলে নাই। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি। আমি যখন কমপ্লিট সেলে ক্লিক করব, সেল প্রসেসিং হচ্ছে সেল কমপ্লিটেড সাকসেসফুলি, আমি এই যে সেলটা পুরোটা দেখতে পারতেছি, যে আমি এই কাস্টমারের কাছে তারিখ কত, কয়টার সময় কি কি আমি বিক্রি করলাম, কত টাকার বিক্রি করলাম। কাস্টমারকে আমার এখন একটা কি দিতে হবে, ভাউচার দিতে হবে। প্রিন্ট ভাউচারে ক্লিক করব, ভাউচার চলে আসবে। অক্সিজেন মাস্ক, তুই যে ইয়েটা দিছস এটাই ফলো করার চেষ্টা করছে। তো অক্সিজেন মাস্ক 2 পিস এত এত টাকা, যেভাবে যা আছে তাই, এবং কথায় বাংলাতে চলে আসছে কি 3192 টাকা 50 পয়সা মাত্র। আচ্ছা, ক্রেতার স্বাক্ষর বিক্রেতার স্বাক্ষর, এটা আমরা চাইলে এখানে লিখে দিতে পারি যে দিস ডকুমেন্ট ইজ প্রডিউসড বাই ইলেকট্রনিক মিডিয়া, তো এখানে স্বাক্ষরের দরকার নাই, বা এটা তুই প্রিন্ট করে স্বাক্ষর করেও দিতে পারস, এটা আপ টু ইউ। তো এই জিনিসগুলোতে সাজেশন চাইবো, এগুলাতে কি করা যায় আমাকে জানাবি। তো ঠিক আছে, এখান থেকে প্রিন্ট দিলে আমার প্রিন্ট হয়ে গেল। তো এই পর্যন্ত আসলাম। এখন দেখা গেল যে সাপোজ ভুলে ভালে যদি কোনো কিছু প্রিন্ট হয়, আমরা এখান থেকে ক্যান্সেল সেলও করতে পারি, এই যে নিচে ক্যান্সেল সেল আছে। তো ক্যান্সেল সেলটা মানে কি, যে এটা হচ্ছে আমি বিক্রি করি নাই, কিন্তু স্টাফ কোনো একটা কিছু ভুল টুল করে দিছিল, এটা আমি ক্যান্সেল সেল দিলে সব আগের জায়গায় চলে আসবে। আচ্ছা, আরেকটা ছিল কাস্টমার রিটার্ন, এটা হচ্ছে আমি কাস্টমারের কাছ থেকে বিক্রি করছি, টাকা নিচ্ছি, কাস্টমার হচ্ছে এখন বলতেছে যে ভাই আমি কিছু রিটার্ন করব, আমার তো কিছু জিনিস বেশি কেনা হয়ে গেছে, তখন আমি এইটা ইউজ করব, ক্রিয়েট সেল রিটার্ন। যখন ক্লিক করব চলে আসবো ক্রিয়েট সেল রিটার্নে। এখান থেকে রিজন কি, রং সাইজ, ড্যামেজ, কাস্টমার চেঞ্জ মাইন্ড, একটা কিছু দিয়ে দিব, বিক্রিত মাল ফেরত নেওয়া হয়। অক্সিজেন মাস্ক আমি কিনেছিলাম 2টা, তো আমি কয়টা ফেরত দিব, চাইলে আমি সাপোজ আমি একটা ফেরত দিলাম, একটা ফেরত দিলাম, এটা কি আমার ঠিক আছে? যদি নষ্ট থাকে তাহলে তো এটা আমি তো আবার দ্বিতীয়বার সেল করতে পারবো না, তখন আমি এখান থেকে কি দিতে হবে, ডু নট রিস্টক। আবার যদি চাই আমি এটা সেল করব, ভালো থাকে, তাহলে রিটার্ন টু সেলেবল স্টক এটাই রাখবো। সার্জিক্যাল গ্লোভস 2টা পেয়ার নিছিলাম, ভাবলাম যে আমি তাহলে এটাও একটা পেয়ার ফেরত দিয়ে দিই, 450, এটা আমার হচ্ছে আর সেল করা যাবে না, ডু নট রিস্টক দিলাম।
তারপর এখানে একটা ওয়ার্নিং আসতেছে, দিস আইটেম উইল নট রিটার্ন টু সেলেবল ইনভেন্টরি, দিস ইজ ইউজ ফর ড্যামেজড, ওপেন, কন্টামিনেটেড অর আদারওয়াইজ আনসেলেবল আইটেমস। এটা বাতিল আইটেম তোমার, হ্যাঁ। নিচে আছে সার্জিক্যাল গ্লোভস। আচ্ছা, ওগুলো আমি আর ফেরত দেব না। তাহলে আমার হচ্ছে এখন কত, 200 টাকা, 450 টাকা, এটা আসছে 650 টাকা ফেরত দিতে হবে। আমি যদি সেভ রিটার্ন ড্রাফট দিই, ওই আগের মতন, যে আমি সেলটা রিটার্ন করব, একটু আবার দেখে নেই যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখলাম সব কিছু ঠিকঠাক আছে। তারপর দিলাম কি, পোস্ট, ডান পাশে নিচে পোস্ট সেল রিটার্ন, ক্লিক করার সাথে সাথে আমার এটা সব সাকসেসফুলি রিটার্ন হয়ে গেল। 650 টাকা আমি রিফান্ড দিয়ে দিলাম। আচ্ছা, আমি এখানে আবার একটু রিলোড দিই। এই যে জিনিসটা আমি একটু দেখাইলে ভালোই তো। এই যে দেখ, আমি কিছু সেল করার পরে আমার হাতে কিছু টাকা আসছে, 54,000 থেকে কিন্তু মাইনাস হয়ে গেছে। আবার আমি যে 650 টাকা যেটা ফেরত দিছি, সেটার কারণে কি হয়েছে, সেটার কারণে কিন্তু আবার এখানে সেলটাও একটু কমে গেছে, যেহেতু আমি 650 টাকা ফেরত দিয়ে দিছি। তো তারপর হচ্ছে এখানে আজকের গ্রস প্রফিট যেটা, এটাও দেখাইতেছে। হ্যাঁ। আচ্ছা, তারপরে আচ্ছা, তো এই পর্যন্তই আপাতত। এরপরে আমরা আর একটু দেখি ক্যাশ, এই যে নিচে আছে এক্সপেন্স। আচ্ছা, আর আর দুইটা জিনিস দেখি। এটা হচ্ছে এক্সপেন্স। তো এইখান থেকে আমরা হচ্ছে এক্সপেন্সটা ডিফাইন করে দিতে পারবো, যে আমাদের কি কি খরচ হইতেছে প্রতিদিন। ক্যাটাগরি সিলেক্ট করব, ডেলিভারি, ইলেকট্রিসিটি, ট্রান্সপোর্ট, শপ রেন্ট, প্যাকেজিং, মিসেলেনিয়াস মানে হচ্ছে অন্য কোনো কিছু। যখন মিসেলেনিয়াস ক্লিক করবো, তখন হচ্ছে আমরা এখানে ডেসক্রিপশনে লিখে দিব যে ভ্যান ভাড়া বা এই টাইপের কিছু। তো যখন আমরা ক্যাশের মাধ্যমে এক্সপেন্স করব, তখন হচ্ছে আমাদের ক্যাশ ইন হ্যান্ড থেকে টাকা কমে যাবে। আর যদি ব্যাংক, মোবাইল ব্যাংকিং বা আদার কোনো মাধ্যমে আমরা পেমেন্ট করি, তো আমাদের হচ্ছে এই যে এখানে যে ক্যাশ ইন হ্যান্ড যেটা আছে, ক্যাশ ইন হ্যান্ড, এখান থেকে টাকা কমবে না। তো আপাতত আমরা হচ্ছে হাতের যে টাকাটা আছে এটা ট্র্যাকটাই রাখতেছি। তো সাপোজ আজকে হচ্ছে আমি ইন্টারনেট বিল দিছি 1300 টাকা, ভাউচার সামথিং, ডেসক্রিপশন দিলাম, দেওয়ার পরে রেকর্ড এক্সপেন্স ডান পাশে নিচে দেওয়ার পরে আমার একটা এক্সপেন্স তৈরি হয়ে গেছে, ইন্টারনেট বিল দিছি 1300 টাকা। এইখানে আমি যদি আবার একটু দেখি, এই যে ক্যাশ ইন হ্যান্ড দেখছো, মাইনাস কিন্তু আমার আবার 52,000 হয়ে গেছে। আচ্ছা, এখন মাইনাস কেন আসতেছে? মাইনাস আসতেছে এই কারণে, যেহেতু আমরা এটা রিয়েল ওয়ার্ল্ড না, আমি হচ্ছে টেস্ট করার জন্য কিছু উল্টাপাল্টা ডাটা দিছি, এই কারণে মাইনাস চলে আসছে। তো তুই যখন ইউজ করবি, তখন হচ্ছে যেটা বাস্তবিক ওই জিনিসটাই থাকবে সব সময়। আর তারপর যদি দেখা যায় যে আচ্ছা, হ্যাঁ, তো এক্সপেন্স, এখান থেকে এক্সপেন্সটা এডিট করা যায়, কিন্তু আমরা চেষ্টা করবো এডিট না করার জন্য। এডিট করলে এইটাও অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে, সমস্যা নাই কোনো। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখি এই যে ক্যাশ, ক্যাশে ক্লিক করি। ক্যাশে ক্লিক করার পর দেখতে পারতেছি ক্যাশ ম্যানেজমেন্ট। এখানে আমরা একটা সামারি দেখতে পারতেছি যে আমাদের হাতে কত টাকা আছে। অল টাইম ক্যাশ ইন মাইনাস ক্যাশ আউট, টুডেজ ক্যাশ ইন, আজকে কত টাকা ক্যাশ ইন হয়েছে। ফিজিক্যাল ক্যাশ, ওই যে সেলের মাধ্যমে আমরা যে ক্যাশগুলো করতে পারছি, ফিজিক্যাল ক্যাশ। টুডেজ ক্যাশ আউট, যে আমরা সাপ্লায়ারকে যদি কোনো টাকা টোকা দিই, যে পারচেসগুলো করি, সেখানে ক্যাশ আউট হয়ে যায়। তাহলে নেট ক্যাশ, বাদ বাকি কত ক্যাশটা হাতে থাকে। আচ্ছা, এখানে একটু লেখা আছে, হোয়াট ডাজ ক্যাশ ইন হ্যান্ড মিন, দিস রিপ্রেজেন্ট, এই জিনিসগুলো একটু পড়বি, বিজনেস অ্যাকর্ডিং টু দ্য রেকর্ডেড ক্যাশ ট্রানজ্যাকশনস, ব্যাংক অ্যান্ড মোবাইল ব্যাংকিং ট্রানজ্যাকশন ডু নট এফেক্ট দিস ফিগার। আচ্ছা, তো এইখানে আমার ক্যাশ মুভমেন্ট, যেটা আমার টাকা কিভাবে পাচার হইতেছে, ঢুকতেছে, সব কিছুর একটা ডিটেলস আছে, যে আমি 10 তারিখে আমি কোন অ্যাডমিন কে করতেছে,
হ্যাঁ, এটার মাধ্যমে একটাই থাকবে যে তার মাধ্যমে 3,360 টাকা বের হয়ে গেছে, পারচেস করা হয়েছে, সাপ্লায়ারকে পেমেন্ট করা হয়েছে। এই সাপ্লায়ারের পেমেন্ট নাম্বারটাও দেওয়া আছে এখানে। তো কি কিনছি আমরা এই পেমেন্ট নাম্বার দিয়েও কিন্তু পরে আমরা এই যে পারচেস আছে এখান থেকে বের করতে পারবো। তো এইটা ছিল এখন পর্যন্ত মোটামুটি আমাদের বলা যেতে পারে 50-60% কাজ হয়েছে। হুম। এখন আমাদের বাকি আছে কি কি? বাকি আছে হচ্ছে এইখানে কাস্টমার আছে, এই যে কাস্টমার, কাস্টমারের একটা লিস্ট থাকবে, কাস্টমারকে কত পর্যন্ত বাকি দেওয়া যাইতে পারে কাস্টমার ওয়াইজ সেই জিনিসটা থাকবে। তারপরে অনলাইন অর্ডারগুলো আমরা আনবো, এগুলো হচ্ছে ই কমার্সটা সেট আপ করা বাকি আছে। এবং এই যে নিচে রিপোর্ট, সেলস রিপোর্ট, পারচেস রিপোর্ট, প্রফিট অ্যান্ড লস, এই জিনিসগুলো আমরা একটা সামারি দেখবো এবং এগুলো হচ্ছে ডাউনলোড করা যাবে, এক্সপোর্ট করা যাবে এক্সেল শিটে, সেই জিনিসগুলো আমরা দেখব। আমরা যদি একটা ওভারভিউ দেই, এখন পর্যন্ত আমাদের আরো অনেক কাজ বাকি আছে। যেমন আমরা কিছু পারমিশন ম্যাট্রিক্স অডিট, এই সিকিউরিটি অ্যাক্সেস রিভিউ, সেটিংস মডিউল বলতে যে আমার এই সফটওয়্যারের নাম, তোর দোকানের নাম, ঠিকানা, এই জিনিসগুলো এবং হচ্ছে কিছু সেটিংস, যেটা হচ্ছে তোর কারেন্সিটা কোন কোন কারেন্সিতে আমরা ই করবো, এই জিনিসগুলো আমরা এখান থেকে হ্যান্ডেল করব। এই জিনিসগুলো করা বাকি আছে। পারমিশন, ধর তোর ওখানে 3 জন তোর এই সফটওয়্যারটা চালাবে, একটা তুই হচ্ছিস মেন থাকবি অ্যাডমিন, সেই অ্যাডমিনে সব করতে পারবে এভরিথিং। আরেকজন হচ্ছে আরেকজন আছে হচ্ছে এই ম্যানেজার, সে ম্যানেজারে কি করতে পারবে, সে ম্যানেজারে শুধু বস, শুধু সেল করতে পারবে, আর তার কাছে আর কোনো দায়িত্ব নাই। সে তার আইডি পাসওয়ার্ড দিয়ে যখন ঢুকবে সে শুধু সেল করতে পারবে। আচ্ছা, আরেকজন হইতে পারে তোর বাসায় বাবা আছে, ভাই আছে, তারা তুই চিন্তা করলি যে না তারা যদি পুরো সফটওয়্যারটা ইউজ করে তাহলে দেখা গেল যে উল্টাপাল্টা আপডেট হইতে পারে। তো তাদের ক্ষেত্রে আমরা কি রাখবো, তাদের ক্ষেত্রে শুধু আমরা ভিউ সিস্টেম রেখে দেবো। তারা ঢুকলে তারা শুধু ভিউ দেখতে পারবে যে আসলে কোথায় কত টাকার সেল হয়েছে, কি হয়েছে, তারা কোনো কিছু আপডেট করতে পারবে না। তো এটাও করা যেতে পারে। আচ্ছা, তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে প্রোডাক্ট ইনভেন্টরি, আমরা এই জিনিসগুলো করে ফেলছি। আর বাকি যেগুলো আছে ইম্পোর্ট এক্সপোর্ট, যেটা বললাম যে রিপোর্টগুলো এক্সপোর্ট করা বাকি আছে। পারচেস সাপ্লায়ার মডিউলের আমরা হচ্ছে কিছু এটা মোটামুটি হয়েই গেছে, আর অল্প কিছু বাকি আছে এটা। আচ্ছা, সেলিং সিস্টেম কমপ্লিট, সেলিং সিস্টেমটাও কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ওই চলে গেল পয়েন্ট অফ সেল, যেটা পিওএস, পয়েন্ট অফ সেল যেটা পিওএস কমপ্লিট। তারপরে হচ্ছে এক্সপেন্স কমপ্লিট, ক্যাশ ম্যানেজমেন্ট কমপ্লিট মোটামুটি। আচ্ছা, ক্যাশ ম্যানেজমেন্টের ওই যে যেটা বলছিলাম যে ম্যানুয়ালি কিছু ক্যাশ ইন হবে আউট হবে ম্যানুয়ালি, তো এই জিনিসগুলো আমাদের একটু সেট আপ করা বাকি আছে। ক্যাশ পারমিশনস, এই জিনিসটা কে হ্যান্ডেল করবে, অ্যাডমিন স্টাফ, এই জিনিসগুলো আমরা ই করে দেবো। এটা হচ্ছে তুই সফটওয়্যার থেকেই সব কিছু তোর মতন করে ই করতে পারবে। ডেইলি ক্লোজিং। আচ্ছা, ড্যাশবোর্ডে আমরা আরো কিছু গ্রাফ টাফ নিয়ে আসব, এই জিনিসগুলো বাকি আছে, এগুলা সাজানো। রিপোর্টস, বিগেস্ট রিমেইনিং কোর এরিয়া। আচ্ছা, নিচে আমাদের অনেকগুলো রিপোর্ট তৈরি করতে হবে। এই যে আমরা এত এত ডাটা দেখতেছি, সব কিছুর একটা সামারি লাগবে। যে আমার সেলের একটা রিপোর্ট বাইর করব আমি, 6 মাসের বা 1 বছরের বা 1 মাসের, 2 মাসের পারচেস রিপোর্ট, আমি গত 1 মাসে কি কিনলাম, গত 6 মাসে কি কিনলাম, স্টক আমার গত 6 মাসের স্টকের অবস্থা কি, 1 মাসের স্টকের অবস্থা কি, এক্সপায়ারি রিপোর্ট, তারপর হচ্ছে প্রফিট অ্যান্ড লস, আমি কত টাকা প্রফিট করতেছি না লস করতেছি। তো এই জিনিসগুলো আমাদের এখনো বাকি আছে, রিপোর্টস। আচ্ছা, আর মেইন সবচেয়ে বড় যেটা ই কমার্স অনলাইন অর্ডারস,
এইটা আমাদের এখন পর্যন্ত আমরা টাচ করিনি, শুধু কোর কনসেপ্ট কিছু কিছু করছি, আর বাদ বাকি মেন জিনিসই বাকি আছে। আচ্ছা, আর এখানে যেগুলো আছে ইম্পোর্ট এক্সপোর্ট পেন্ডিং, এগুলা এগুলা খুব বেশি মেজর কিছু না। ফাইনাল কিউএ মানে আমরা হচ্ছে লাস্ট একটা কোয়ালিটি অ্যাসুরেন্স, যেটার একটা আমরা টেস্টিং করব, এটার সিকিউরিটি কি অবস্থায় আছে, এবং ডিপ্লয়মেন্ট, এটা আমরা সার্ভারে ডিপ্লয় করব। তো ওভারঅল এস্টিমেটে আমরা দেখা যেতেছে আমরা এখন মতো 70 থেকে 75% কমপ্লিট করছি, আর হচ্ছে বাকি 40%-এর মতন বাকি আছে, 40 থেকে 35%। তো এই জিনিসগুলো হয়ে যাবে। 15 দিন টাইম চেয়েছিলাম, আশা করি আজকে দ্বিতীয় দিন 10 তারিখ, আশা করি এটা আমরা 15 তারিখ 16 তারিখের মধ্যে ডেলিভারি দিব। হ্যাঁ, কোনো কিছুতে তাড়াহুড়ো করব না। এই কাজগুলোও কিন্তু খুব জটিল একটা কাজ, ইনশাল্লাহ আশা করি আমরা এটা ভালো মতন একটা ওয়ার্কেবল সফটওয়্যার ডেলিভারি করব। ঠিক আছে ব্রাদার, আর ভিডিওটা ভালো করে দেখতে হবে। আর হচ্ছে আমরা লাস্ট একদম ফাইনালি একটা ডকুমেন্টেশন তৈরি করে দিব আমি, বইয়ের মতন। সেটা হচ্ছে সফটওয়্যারে কোথায় কি আছে না আছে এই জিনিসগুলো পিডিএফ আকারে দিয়ে দিব। এগুলা একটু দেখতে হবে, পড়তে হবে, সফটওয়্যার কিন্তু শিখতে হয়। এটাও তো জানো যে একটা সফটওয়্যার বানাই দিলে সেটাও শিখতে হয়, জানতে হয়। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।